ব্যাংকার বন্ধু 22 নম্বর প্রশ্ন আমাদের হ্যান্ডনোটের। আমরা হ্যান্ডনোটের এবার 23 নম্বর প্রশ্নটা আলোচনা করব, যেটা কিনা এই যে 96তম ব্যাংকিং প্রফেশনালে এক্সামিনেশনে এসেছিল। এবং এই যে দেখেন আপনার 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনেও এসেছিল। প্রথম প্রশ্নটা এই আসে হলো হাউ ডু ব্যাংকস ক্রিয়েট মানি, ব্যাংক কীভাবে মানি তৈরি করে, টু হোয়াট এক্সটেন্ট এ সিঙ্গেল ব্যাংক ক্যান ক্রিয়েট মানি, এ ব্যাংকিং সিস্টেম অ্যাজ এ হোল, যে সিঙ্গেল ব্যাংকিং সিস্টেম হিসেবে বা সামগ্রিক ব্যাংক হিসেবে মানি ক্রিয়েট করে কিভাবে ব্যাংক, এইটা নিয়ে আমাদের আলোচনা করছে বলছে। অথবা প্রশ্নটা এরকমভাবে আসতে পারে যে এই সিম্পল মডেল অফ মাল্টিপল ডিপোজিট ক্রিয়েশন, মানে ডিপোজিট ক্রিয়েশনটা মাল্টিপল হবে কিভাবে সেই মডেলটা আলোচনা করতে বলছে। এছাড়া প্রশ্নটা আসতে পারে এরকমভাবে ডিপোজিট মাল্টিপ্লায়ার বা ডিপোজিট ক্রিয়েশন বা মানি মাল্টিপ্লায়ার ব্যাখ্যা করেন। হ্যাঁ, আপনার শর্ট নোটসে আসতে পারে ডিপোজিট ক্রিয়েশন কি বা ডিপোজিট মাল্টিপ্লায়ার কি। ব্রিফলি ডিসকাস দ্য কমার্শিয়াল ব্যাংকস রোল ইন দ্য প্রসেস অফ দ্য মানি সাপ্লাই, মানি সাপ্লাইয়ের প্রসেসের ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংকের রোলগুলো কী, এখানে আমাদের বলে দিচ্ছে যে টি অ্যাকাউন্ট অথবা ফর্মুলা অ্যান্ড রিজার্ভ রিকোয়ারমেন্টের মাধ্যমে এটা আলোচনা করবেন। তার মানে দেখতেই পাচ্ছেন যে 96তম এবং 97তমতে মানি ক্রিয়েশন প্রশ্নটা এসেছিল, 98তমতে এসেনি। তাহলে এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা একটু আলোচনা করি। বাংলায় বলছে যে কীভাবে অর্থ সৃষ্টি করে এবং একটি ব্যাংক কী পরিমাণ অর্থ সৃষ্টি করতে পারে সামগ্রিকভাবে একটা ব্যাংকিং ব্যবস্থা। এটা কিন্তু আইবিবির 15 নম্বর প্রশ্ন। টেক্সট বুকের প্রশ্ন কিন্তু আসে প্রতিবার, দেখতেছেন। অথবা একাধিক আমানত সৃষ্টির একটা সহজ মডেল, এভাবে প্রশ্নটা আসতে পারে বাংলায়। অথবা আমানত সৃষ্টি বা বহুগুণিত ঋণ বলতে কী বোঝো, কীভাবে সামগ্রিক ব্যাংক ব্যবস্থায় ঋণ বা আমানত সৃষ্টি হয়। অথবা অর্থ সরবরাহ প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা সংক্ষেপে আলোকপাত করুন, যে অর্থ সরবরাহের ক্ষেত্রে কী ভূমিকা রাখে বাণিজ্যিক ব্যাংকগুলো। ব্যাংকগুলো মানি ক্রিয়েশনটা করে কিভাবে, এর বেশ কিছু পয়েন্ট রয়েছে ব্যাংকার বন্ধু। চলেন আমরা ধাপ বাই ধাপ আলোচনা করি আর কি। আমরা মনে করি যে শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংকই মানি ক্রিয়েট করছে, কিন্তু না, কমার্শিয়াল ব্যাংকেরও মানি ক্রিয়েট বিভিন্নভাবে করতেছে। এক টাকা থেকে তারা সেটাকে 5 টাকা বা 10 টাকায় রূপান্তর করতেছে। সেটাই কিভাবে করতেছে, যে 1 টাকা কীভাবে 10 টাকা হয়ে যাচ্ছে, এর বেশ কিছু পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলো আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আমরা অর্থ সৃষ্টির পদ্ধতি বা আমানত সৃষ্টির মডেল বা বহুগুণিত ঋণ মডেল আলোচনা করব ব্যাংকার বন্ধু। চলেন প্রথমে আমরা দেখতেছি যে জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, টেকিং পিপলস মানি অ্যাজ ডিপোজিটস। দেখেন, যে জনগণ, যে মানুষটা ডিপোজিট রাখলো ব্যাংকে, তো সেই ব্যাংক কী করে, এই ডিপোজিটের কিছু অংশ রিজার্ভে রেখে, যতটুকু অংশ রিজার্ভে রাখতে হবে তাকে সিআরআর হিসেবে, আমানতের কিছু অংশ তো রিজার্ভ রাখতে হয়, বাকি অংশটুকু সে কী করবে, ঋণ দিয়ে দিবে। তাহলে যখনই বাকি অংশটুকু ঋণ দিয়ে দিল, তাহলে এই যে কেউ যদি 10,000 টাকা রাখে, ধরে নেন 2,000 টাকা তার আমরা রিজার্ভে রাখলাম, বাকি 8,000 টাকা আমি কি করলাম, আরেকজনকে কিন্তু ঋণ হিসেবে দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, এই মানি ক্রিয়েট হলো না, যার টাকা ছিল না সে টাকাটা পেয়ে গেল, এবং এটা ইকোনমিতে গিয়ে মানিটা আবার সার্কুলেট হচ্ছে। তো এভাবেই আপনার জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে আপনার মানি ক্রিয়েট করে। এবং এটার একটা সূত্র রয়েছে, আমরা এখানে সূত্রটা দেখাতে পারছি না ব্যাংকার বন্ধু, আমাদের হ্যান্ডনোটের সূত্রটা রয়েছে, ওই সূত্রটা এই পয়েন্টে লিখে দিবেন। ওই সূত্রটা লিখে কিভাবে 1 টাকা 10 গুণ হয় সেখানে দেখাই দিবেন আর কি। খুব সহজ সূত্র, সেটা হ্যান্ডনোটে পড়লে নিলেই বুঝতে পারবেন। আর আমরা এর পিডিএফ নোট আমাদের গুগল ড্রাইভ লিঙ্কে শেয়ার করে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, তারপর মুখস্থ করে পড়বেন আর কি। আর 2 নম্বরে আমরা বলছি জনগণ তাদের অর্থ ব্যাংকে জমা রাখে, যা ব্যাংকের প্রাথমিক আমানত। এই আমানতের একটি অংশ সংরক্ষিত রেখে ব্যাংক ঋণদান করে। তাহলে এই যে বলছে যে ব্যাংকে জমা রাখতেছে এবং এইটার কিছু অংশ সংরক্ষিত রেখে ব্যাংক ঋণদান করে, ফলে আমানত থেকে কি হয়, ঋণের সৃষ্টি হয়। ডিপোজিট থেকে কিন্তু ঋণের সৃষ্টি হচ্ছে। এভাবে একটা প্রাথমিক থেকে কয়েক গুণ ঋণ আমানতের সৃষ্টি হয় ব্যাংকার বন্ধু। আমাদের দ্বিতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে ব্যাংকার বন্ধু, যে মানি ক্রিয়েট কীভাবে হচ্ছে। আমরা বলতেছি ঋণদানের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি। অর্থাৎ আমি যদি কাউকে ঋণ প্রদান করি ব্যাংকার বন্ধু, আমার ব্যাংকে কেউ ঋণ নিতে আসছে, তো আমরা কি তাকে সরাসরি, সে 1 লাখ টাকা ঋণ চাইলে আমি কি সঙ্গে সঙ্গে তাকে 1 লাখ টাকা হাতে দিয়ে দেই? আমি কিন্তু তার নামে, আমাদের ঋণ দেওয়ার প্রক্রিয়াটা কি, তার নামে কিন্তু আলাদা একটা অ্যাকাউন্ট করি, তারপর এই টাকাটা আমি কিন্তু ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করি, দেন ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা নেয়। তাহলে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করা মানে কিন্তু আমি প্রথমে ডিপোজিট করলাম। তাহলে ডিপোজিট করার পরে এই টাকা থেকে আমরা ধরে নেই যে যদি আমার 1 লাখ টাকার
ঋণ আমি তাকে দেই, যে আমি ধরে নিই যে সে পুরো টাকাটা তুলবে না, হয়তো আমি মনে করলাম যে 60,000 টাকা তুললো, বাকি 40,000 টাকা সে তুললো না। তাহলে এই যে বাকি টাকাটা যে তুললো না, তখন আমরা কি করব, এই টাকাটা আবার ওখান থেকে নিয়ে অন্যজনের কাছে আবার ঋণ হিসেবে আমরা দিব আর কি, এবং ওটাকে আমরা আমানত হিসেবে দেখাচ্ছি। তাহলে আমরা ওই যে আবার যখন ঋণ দিচ্ছি, তাহলে কিন্তু কি হচ্ছে, আমাদের একটা ঋণ থেকে আবার আরেকটা আমানতের সৃষ্টি হচ্ছে, এবং সেখান থেকে আবার আরেকটা ঋণের সৃষ্টি হচ্ছে। অথবা আমরা ধরে নেই যে আমরা যাকে ঋণ দিচ্ছি, যে টাকাটা দিলাম, সে যদি 1 লাখ টাকা হয়, সাপোজ সে 90,000 টাকায় নিয়ে গেল, এই 90,000 টাকা টোটাল ব্যবহার করবে না সে, এই 90,000 টাকা হয়তো বা সে তার অন্য আরেকটা ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংকে সে জমা দিবে, মানে ওই ব্যাংকের সাথে লেনদেন করবে। তাহলে ওই ব্যাংকে যখন জমা দিল এই টাকাটা, তখন কিন্তু ওই ব্যাংকে এটা কি ডিপোজিট হিসেবে দেখালো। তারপর ডিপোজিট হিসেবে যখন দেখাবে, তখন সে ওই টাকাটা কিছু অংশ রেখে বাকি টাকাটা সে কী করবে, আবার ঋণ দিয়ে দিবে। তো এটাই হলো আপনার, এভাবে আপনার মানি ক্রিয়েট চলতেই থাকবে। এটাকেই বলে যে ঋণ দানের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি। এই যে বলছে বাণিজ্যিক ব্যাংক যখন ঋণ প্রদান করে, তখন ঋণ গ্রহীতাকে ব্যাংকে একটি হিসাব খোলার অনুরোধ করে। ঋণ গ্রহীতাকে কিন্তু যদি হিসাব না থাকে, তাহলে কিন্তু ঋণ দিবে না। তাহলে সে কী করবে, আগে একটা হিসাব খুলবে, তারপর ধরে নেওয়া হয় যে ঋণ গ্রহীতা পুরো অর্থ একেবারে উত্তোলন না করে প্রয়োজন অনুযায়ী চেকের মাধ্যমে উত্তোলন করে। ফলে প্রদত্ত ঋণের অর্থ ব্যাংকে থেকে যায়, যা ব্যাংকের জন্য একটা আমানত আর কি। আমরা তৃতীয় নম্বর পয়েন্টটা দেখি ব্যাংকার বন্ধু। আমাদের তৃতীয় নম্বরটা হলো সম্পদ ক্রয় করে আমানত সৃষ্টি বা ক্রিয়েশন অফ ডিপোজিটস বাই পারচেস অফ অ্যাসেটস। ব্যাংকার বন্ধু, এটা কীভাবে হয়, ব্যাংক যখন কারো কাছ থেকে কোনো সম্পদ ক্রয় করে, তখন সরাসরি নগদ টাকা না দিয়ে তাকে চেক দিয়ে দেয় আর কি। তো তাহলে এই চেক দিলে, যাকে চেক দিল সে তখন কি করে, তার হিসাবে গিয়ে কিন্তু এই চেকটা জমা দেয়। তাহলে চেক জমা দিলে তার ওখানে কিন্তু আবার কি হলো, মানি কিন্তু ডিপোজিট হয়ে গেল। তাহলে মানি ডিপোজিট হয়ে গেলে তখন ওই ব্যাংক কী করবে, ওখান থেকে আবার কিছু অংশ রিজার্ভ রেখে বাকি অংশ কিন্তু সে আবার লোন দিয়ে দিবে। তাহলে এইভাবে মানিটা আবার ক্রিয়েট হলো। তো এটাই বলছে সম্পদ ক্রয় করে। এই যে যেমন বলছে, ব্যাংক যখন কোনো সম্পদ ক্রয় করে, তার মূল্য নগদে পরিশোধ না করে চেকের মাধ্যমে পরিশোধ করে থাকে। প্রাপক চেকটি তার ব্যাংক হিসেবে জমা দেয়, এতে আমানতের সৃষ্টি হয়। আমাদের পরের প্রশ্নটা দেখি ব্যাংকার বন্ধু। আমরা দেখতেছি যে বিনিময় বিল বাট্টাকরণ, বিল অফ এক্সচেঞ্জ ক্লিয়ারিং। বিনিময় বিল বাট্টাকরণ মানে কি, কেউ যদি বিনিময় বিল ব্যাংকের কাছে নিয়ে যায়, তাহলে ওই বিনিময় বিলের বিপরীতে ব্যাংক কিন্তু একটা চেক ইস্যু করে। বিনিময় বিল মানে অনেকটা অ্যাকাউন্ট রিসিভেবলও বিনিময় বিল হতে পারে, যে আমি কারো কাছ থেকে টাকা পাবো, সে আমাকে, তো আমি অ্যাকাউন্টিংয়ের ভাষায় কি তাকে লিখি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য হিসাব। আমি যদি রফিকের কাছে টাকা পাই, তাহলে রফিক আমাকে দেবে 3 মাস পরে। তাহলে এইটা গিয়ে আমি যদি ব্যাংকে বলি যে আমি অমুকের কাছ থেকে টাকা পাবো 3 মাস পরে এত টাকা, আপনি আমাকে টাকাটা এখনই দিবেন নাকি, তখন ব্যাংক কী করবে, যে তার কাছ থেকে যত টাকা পাবো তার কিছু টাকা ব্যাংক আমাকে তার কমিশন রেখে কিছু টাকা দিল। তাহলে এইটা যখন আমি বাট্টাকরণ করব, তখন আমাকে একটা চেক দিল, এই চেকের মাধ্যমে যখন পরিশোধ করছে, তখন আমার চেকটা আবার ব্যাংক হিসেবে জমা হয়, এবং এতে ব্যাংক আমানতের পরিমাণ বৃদ্ধি পায়। তো এইভাবেই কিন্তু মানিটা ক্রিয়েট হয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো ধরনের প্রবলেমে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753551557 নাম্বারে নক দিতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব ব্যাংকার বন্ধু। তো এই ছিল আমাদের, যদি কেউ আমাদের ফ্রি ক্লাস করতে চান ব্যাংকার বন্ধু, আমরা ইউটিউবে আসি, ইউটিউব চ্যানেল স্টাডি গুরু 36, এবং ফেসবুক পেজে রয়েছে ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গুরু 36। এছাড়াও আমরা কিন্তু এই চ্যানেলগুলোতে কীভাবে ব্যাংকিং ডিপ্লোমায় পরীক্ষাতে পাশ করার জন্য, সহজে পাশ করার জন্য ফ্রি টিপস দিব। আমরা বিভিন্ন প্রত্যেকটা সাবজেক্টের ফাইনাল ফ্রি পিডিএফ সাজেশান দিব আপনাদের, আর ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর আমরা ফ্রি পিডিএফ অ্যান্সার দিব আর কি। তো ব্যাংকার বন্ধু, আজকের ক্লাস এতটুকুই। আপনারা সকলে হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।